প্রত্যেকে হেডিং করো। লাইফ সায়েন্সের আজকের টপিক বৃদ্ধিক রূপান্তর ও বার্ধক্য প্রাপ্তি, যেটা আমি গত পরশুদিন স্টার্ট করেছিলাম। প্রথম দিন কিন্তু এই বৃদ্ধিটা পুরোপুরিভাবে কমপ্লিট করেছিলাম, তাই বলেছিলাম যে আজকে যেটা স্টার্ট করে হচ্ছে রূপান্তর থেকে। চলো প্রত্যেকে হেডিং করো। আজকের টপিক, প্রথম টপিক রূপান্তর, বা যাকে ইংলিশে কি বলা হয়, ইংলিশে বলা হয় মেটামরফোসিস। রূপান্তর, যাকে ইংলিশে বলা হয় মেটামরফোসিস। ইংলিশ টার্মগুলো একটু আমার জেনে নেওয়া দরকার। ওকে, দেখো, যেটা আমাদের গুরুত্বপূর্ণ এই টপিকের, যে বৃদ্ধি আমাদের বোঝা হয়ে গেছে যে বৃদ্ধি ব্যাপারটা কী, বা বৃদ্ধি কীভাবে হয় উদ্ভিদ ও প্রাণীর ক্ষেত্রে। রূপান্তর বলতে কি বুঝি ভালো করে শুনবে। রূপান্তর কিন্তু প্রাণী উদ্ভিদ সবার ক্ষেত্রে হয়, তবে প্রাণীদেহে রূপান্তর সব থেকে বেশি পরিমাণে পরিলক্ষিত হয়। তাহলে রূপান্তর কি? রূপান্তর হচ্ছে একটি বিশেষ দৈহিক ও শারীরবৃত্তীয় পরিবর্তন। যে পরিবর্তনের মাধ্যমে কি হয়? যে পরিবর্তনের মাধ্যমে লার্ভা স্বাভাবিক অবয়বযুক্ত বা স্বাভাবিক গঠনযুক্ত পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হয়। এটা হলো রূপান্তর। নোট ডাউন করে নাও একটা, জাস্ট কাকে বলে, যে দৈহিক ও শারীরবৃত্তীয়, দৈহিক ও শারীরবৃত্তীয় পরিবর্তনের মাধ্যমে, শারীরবৃত্তীয় পরিবর্তনের মাধ্যমে মাধ্যমে লার্ভা তো অনলাইন করো। লার্ভা স্বাভাবিক গঠনযুক্ত পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হয়। তাকেই বলা হয় রূপান্তর। তাহলে এখানে রূপান্তর ব্যাপারটা কি? এটা এমন একটা প্রক্রিয়া যেখানে লার্ভা পরিবর্তিত হয়ে কি হচ্ছে? পূর্ণাঙ্গ প্রাণী। তাহলে এই লার্ভা থেকে পূর্ণাঙ্গ প্রাণী, এই যে পরিবর্তন, এটাকেই আমরা রূপান্তর বলি। তবে আমি এক্ষুনি ভাগ বলবো, রূপান্তরের ব্যাপারগুলো বলবো। সব ক্ষেত্রে যে রূপান্তর মানে লার্ভা থেকে পূর্ণাঙ্গ প্রাণী তা কিন্তু নয়। কোনো ক্ষেত্রে কিন্তু তার উল্টোটাও ঘটতে পারে, হ্যাঁ কি না? তাহলে এই টপিক অনুযায়ী পরের পয়েন্ট কি করা উচিত? শ্রেণীবিভাগ বা ক্লাসিফিকেশন বা টাইপস। রূপান্তরের শ্রেণীবিভাগ দেখো, ভালো করে শুনবে। এই রূপান্তর মোটামুটি ভালো করে শুনবে দু প্রকার হয়। লিখে নাও মাঝখানে রূপান্তর বলে, আমি ছক করে নোট ডাউন করাই। রূপান্তর, ওকে। এই রূপান্তরকে মোটামুটি দুটো ভাগে ভাগ করা যায়। কি কি? ফার্স্ট নোট ডাউন করবে, অনুকূল রূপান্তর। আমি প্রত্যেকটার ইংলিশ টার্ম বলবো, পারলে লিখে নিও। অনুকূল রূপান্তর। আর দ্বিতীয় নোট ডাউন করো, প্রতিকূল রূপান্তর। অনুকূল রূপান্তর, প্রতিকূল রূপান্তর। ওকে, অনুকূল রূপান্তরকে ইংলিশে কি বলে? প্রোগ্রেসিভ মেটামরফোসিস। জাস্ট প্রোগ্রেসিভ কথাটা লিখে রাখো, প্রোগ্রেসিভ মেটামরফোসিস। আর প্রতিকূল লিখে নাও রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস। ওকে, এবার এই অনুকূল রূপান্তর কখন হয় বা কিভাবে হয়? এই যেটা বললাম, ভালো করে শুনবে, যে সমস্ত রূপান্তরের ক্ষেত্রে লার্ভা পূর্ণাঙ্গ প্রাণী গঠন করে, অর্থাৎ আমি যে সংজ্ঞায় যেটা বলেছি সেটা কার এক্সাম্পল? সেটা কিন্তু অনুকূল রূপান্তরের। যেখানে লিখে নাও জাস্ট লার্ভা থেকে উন্নত প্রাণী বা উন্নত বা পূর্ণাঙ্গ প্রাণী, এটা কি? অনুকূল রূপান্তর। আর প্রতিকূল রূপান্তর কাকে বলে? যেখানে পূর্ণাঙ্গ প্রাণী, ভালো করে শুনবে, যেখানে পূর্ণাঙ্গ প্রাণী থেকে কি উৎপন্ন হয়? বিভিন্ন অনুন্নত প্রাণী উৎপন্ন হয়। তাহলে একটা জিনিস আমাদের খুব গুরুত্বপূর্ণ, ভালো করে শুনে নাও, যে এইখানে অনুন্নত থেকে উন্নত, এখানে উন্নত থেকে অনুন্নত। তাহলে যখনই উন্নত থেকে অনুন্নত হবে সেটা হচ্ছে প্রতিকূল রূপান্তর, আর অনুকূল বলতে যেটা অনুন্নত থেকে উন্নত হবে। অসুবিধা নেই। তাহলে এক্সাম্পল কি বলতে পারি? দেখো, এর উদাহরণ লিখে রাখো। উদাহরণ আমরা যে সমস্ত রূপান্তর দেখি, যেমন প্রজাপতি উৎপন্ন করা থেকে শুঁয়োপোকা থেকে। তাহলে শুঁয়োপোকা বা তার যে লার্ভা অবস্থা, তা থেকে প্রজাপতি অত্যন্ত সুন্দর বা উন্নত। তাহলে লিখে নাও যে প্রজাপতি তার লার্ভা অপেক্ষা বা ব্যাঙাচি অপেক্ষা ব্যাঙ উন্নত, হ্যাঁ কি না? জাস্ট লিখে নাও যে প্রজাপতি বা ব্যাঙ তার লার্ভা অবস্থা থেকে উন্নত বৈশিষ্ট্যযুক্ত হবে কি হবে না?
কেউ কথাটা বুঝতে অসুবিধা হলে আমাকে জিজ্ঞাসা করবে। উন্নত বৈশিষ্ট্যযুক্ত, কেন উন্নত বৈশিষ্ট্যযুক্ত? যেহেতু আমরা নিজেরাই বুঝতে পারবো যে একটা ব্যাঙাচি, থেকে একটা ব্যাঙ, তাদের শারীরিক গঠন থেকে আরম্ভ করো বা আমাদের শ্রেণীবিন্যাসের যে ধারা, অফকোর্স উন্নত। তাহলে বলতে পারি যে প্রজাপতি বা ব্যাঙ এরা অনেক উন্নত। তাহলে এই প্রকার যে রূপান্তরটা কী রূপান্তর? অনুকূল রূপান্তর, হ্যাঁ কি না? আর প্রতিকূল রূপান্তরের উদাহরণ কি? প্রতিকূল রূপান্তরের উদাহরণ হচ্ছে, নোট ডাউন করো, অ্যাসিডিয়া। এই অ্যাসিডিয়া হচ্ছে গুরুত্বপূর্ণ এক্সাম্পল যেটা পরীক্ষায় কিন্তু আসে। অ্যাসিডিয়া, এই অ্যাসিডিয়া প্রাণীর কি হয়? লার্ভা দশায় নোটোকট থাকে কিন্তু পূর্ণাঙ্গভাবে থাকে না। জাস্ট লিখে নাও, লার্ভা অবস্থায় নোটোকট থাকলে, নোটোকট বলতে অ্যাকচুয়ালি মেরুদণ্ড, ওকে, নোটোকড থাকলেও পূর্ণাঙ্গ অবস্থায় থাকে না। তাহলে বলতে পারি লার্ভা অবস্থায় যখন নোটোকট ছিল তাহলে সেই অবস্থাটা তুলনামূলক উন্নত, কিন্তু যখন পূর্ণাঙ্গ হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে? নোটোকটটা অবলুপ্ত হচ্ছে। তাহলে এটা বলতে পারি যে পূর্ণাঙ্গ অবস্থায় সে কি হচ্ছে? তার হচ্ছে অনুন্নত। তাহলে এটা আমরা কি? এটা হচ্ছে প্রতিকূল রূপান্তর। বলো অনুকূল রূপান্তর, প্রতিকূল রূপান্তর বোঝা গেছে, হ্যাঁ কি না? জিজ্ঞাসা করো আমাকে, কোনো ডাউট থাকলে বলবে আমাকে, বলো হ্যাঁ কি না, হয়েছে? চলো এবার এই রূপান্তরের কয়েকটা পয়েন্ট কিন্তু জেনে নিতে হয়, বিশেষ করে 3টে পয়েন্ট। কি কি? ভালো করে নোট ডাউন করো। ফার্স্ট পয়েন্ট যেটা, ডায়াপজ। কেউ বলতে পারবে হোয়াট ডু মিন বাই ডায়াপজ বা ডায়াপজ কি? কারো কোনো আইডিয়া আছে? দেখো তোমাদের মধ্যে অনেকেই আছে যাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু বায়োলজি ছিল। বায়োলজিটা বা লাইফ সায়েন্স কিন্তু আমাদের খুব ভালো করে পড়তে হবে এই এক্সাম ক্র্যাক করার জন্য। প্রত্যেককে বারবার রিকোয়েস্ট করছি, দরকার হলে আমাকে ছবি দেখিয়ে নিয়ে যে কোন বই তোমরা ফলো করছো। 9-10 লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স বই, এটা কিন্তু খুব উপকারী, রাখতেই হবে এটা। কিছু ক্ষেত্রে 11-12 ইভিএস বই, ইভিএসের অংশটা আমি পড়াবো পরবর্তী ক্ষেত্রে। এই দুটো এই বইগুলো কিন্তু লাইফ সায়েন্সের 50 নাম্বারের জন্য খুবই উপকারী। ওকে, আমি আজকে কি বার? বৃহস্পতিবার। আগামী মঙ্গল বুধবারের দিকে আর একটা পরবর্তী পরীক্ষা নেওয়ার সময় হয়ে যাচ্ছে, তো আমি সিলেবাস প্লাস ডেট বলে দেবো, তোমরা ভালো করে প্রত্যেকে পরীক্ষা দিও, ঠিক আছে? চলো, ডায়াপজ কি? ভালো করে শুনবে। প্রাণীদের ভ্রূণের পরিস্ফুটনকালে, অর্থাৎ যখন প্রাণীদের ভ্রূণ পরিস্ফুটিত হয়, পরিস্ফুটনকালে পরিবেশের আলো, তাপ, আর্দ্রতা বা পুষ্টি ইত্যাদির যদি তারতম্য ঘটে, তাহলে সেই পরিস্ফুটনটা কী হয়ে যায়? সাময়িক কালের জন্য স্থগিত হয়ে যায়। এই স্থগিত মানে কি? পজ, আমরা পজ করা বলি, PAUSE, পজ করা, পজ মানে থামানো। তাহলে এই যে গোটা রূপান্তর প্রক্রিয়া বা পরিস্ফুটন প্রক্রিয়া থেমে যাচ্ছে, একে বলা হয় ডায়াপজ। বোঝা গেছে? জাস্ট নোট ডাউন করে নাও যে প্রাণীদের ভ্রূণের পরিস্ফুটনকালে, দেখো প্রত্যেকে বলছি, আমার হাতের লেখা যদি কারো অসুবিধা হয় বুঝতে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবে, ওকে? প্রাণীদের ভ্রূণের পরিস্ফুটনকালে পরিবেশের বিভিন্ন উপাদান কি কি জেনে নেওয়া দরকার? যে আলো, তাপ বা উষ্ণতা, তাপমাত্রা, পুষ্টি ইত্যাদি। সূর্যালোক বলতে আলো বলাই হয়ে গেছে, আর্দ্রতা যাই বলি, উপাদানগুলির তারতম্যের কারণে, তারতম্য বলতে এখন একরকম পরবর্তীকে আলাদা, তারতম্যের কারণে স্থগিত হয়ে গেলে, যে স্থগিত দশা লক্ষ্য করা যায়, যে স্থগিত দশা দেখা যায় তাকে ডায়াপজ বলে। মনে থাকবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে প্রাণীদের ভ্রূণের পরিস্ফুটনকালে পরিবেশের বিভিন্ন উপাদানগুলির তারতম্যের কারণে যে স্থগিত দশা, আনলাইন করে নাও, স্থগিত দশা অর্থাৎ থেমে যায়, যে পরিস্ফুটনটা বা রূপান্তরটা বন্ধ হয়ে যাচ্ছে কিছুক্ষণের জন্য, তাকে বলি আমরা কি? ডায়াপজ। ওকে, নেক্সট যে পয়েন্ট আমাদের জানা দরকার সেটা কি? নিওটেনি দিয়ে কিন্তু খুব কোশ্চেন আসে। কেউ বলতে পারবে নিওটেনি কি? দেখি কার মনে আছে, সুজাতার বলা উচিত। নিওটেনি কি? নিওটেনি বলতে আমরা কি বুঝি? ভালো করে শুনবে, যে লার্ভা অবস্থায় কোনো লার্ভার, সে কোনো প্রাণী হতে পারে, লার্ভা অবস্থায় যৌনতার পূর্ণতা প্রাপ্তিকে নিওটেনি বলে। ওকে, লিখে নাও, লার্ভা অবস্থায় যৌনতার পূর্ণতা প্রাপ্তিকে
পূর্ণতা প্রাপ্তিকে নিওটেনি বলে। ওকে, এবার কোশ্চেন আসে যে নিওটেনি কাদের দেহে লক্ষ্য করা যায়। ভালো করে শোনো, দুটো প্রাণীর নাম বলবো, দুটো প্রাণী কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হচ্ছে একটা লিখে নাও, অ্যাম্বিস্ট্রোমা। অ্যাম্বিস্ট্রোমা, অ্যাম্বিস্ট্রোমা। এই অ্যাম্বিস্ট্রোমা আর অ্যাক্সেলেটা, অ্যাক্সেলেটা, এই উভয় লার্ভার দেহে কিন্তু এই নিওটেনি লক্ষ্য করা যায়। অর্থাৎ লার্ভা অবস্থায় এদের যৌন বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, অর্থাৎ এরা নিষেক্রিয়ার জন্য অলরেডি তখন থেকেই প্রিপেয়ার্ড হয়েই থাকে। তাহলে একে কি বলতে পারি? এদের বলতে পারি নিওটেনি। নিওটেনি পড়াতে পড়াতেই যেটা জানার দরকার এর সঙ্গে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পিডোজেনেসিস। পিডোজেনেসিস, অ্যাম্বিস্ট্রোমা, অ্যাম্বিস্ট্রোমা, অ্যাক্সেলেটা, অয়জফলা আকার, অ্যাক্সেলেটা, অয়জফলার আকার, দন্তে কয় দন্তেশ্বয় একা, লয়কা টয়কা, অ্যাক্সেলেটা, AXELETA, অ্যাক্সেলেটা। ওকে, চলো নেক্সট নোট ডাউন করো, পিডোজেনেসিস। নেক্সট নোট ডাউন করে পিডোজেনেসিস। দেখো যেটুকুই আমি পড়াচ্ছি প্রত্যেক দিন পড়ানোর পরে একটু পড়ে রাখলে কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে। ফাঁকি কেউ দিও না, তাহলে সমস্যায় পড়ে, বারবার বলছি। দেখো পিডোজেনেসিস, পিডোজেনেসিস কাকে বলে? দেখো নিওটেনি অবস্থায় কি হচ্ছে? নিওটেনি অবস্থায় যৌনতা প্রাপ্তি ঘটছে। তাহলে আমি কি বললাম? এই অবস্থায় এরা নিষেক যৌন জননের মাধ্যমে নিষেক কার্য সম্পন্ন করতে সক্ষম। তাহলে যদি এই নিওটেনি, ভালো করে শুনবে, এই নিওটেনি অবস্থায় লার্ভা যৌন জনন সম্পন্ন করে, তখন এই ঘটনাকে বলা হয় পিডোজেনেসিস। মনে থাকবে, লিখে নাও, নিওটেনি অবস্থায়, নিওটেনি অবস্থায় কোনো লার্ভা, কোনো লার্ভা যৌন জনন সম্পন্ন করলে, সম্পন্ন করলে তাকে পিডোজেনেসিস বলে। ওকে, দেখো ধীরে ধীরে বলছি, শুনে শুনে কিন্তু অনেকটা মনে থেকে যায়। তাকে পিডোজেনেসিস বলে। হচ্ছে, বলো কোনো অসুবিধা আছে কিনা? প্রত্যেকে নোট ডাউন করেছো? তাহলে আজকে কতটুকু পড়ালাম? প্রথমে রূপান্তর কাকে বলে, রূপান্তরের শ্রেণীবিভাগ, তারপর ডায়াপোস, নিওটেনি, পিডোজেনেসিস। বলো কোনো সমস্যা হলে বলবে আমাকে। হয়েছে না হয়নি? দেখো এই হলো আমাদের সেকেন্ড টপিক, যেটা বলতে পারি যে রূপান্তর। এই রূপান্তরের পরে যে লাস্ট টপিক আমাদের পড়তে হবে, দ্যাট ইজ কি? এজিং বা বার্ধক্য প্রাপ্তি। নোট ডাউন করো। আচ্ছা, প্রত্যেকে লেখা হয়েছে? পেজ উল্টাতে পারি? লেখা হয়েছে প্রত্যেকে? ফার্স্টে এখান থেকে স্টার্ট করেছি সবে। ওকে, দেখে নিও একবার। চল চল নেক্সট হেডিং করো যে বার্ধক্য প্রাপ্তি। দেখো কেউ যদি লিখতে না পারো বা কোনো সমস্যা হলে আমাকে জিজ্ঞেস করবে, আর বেশি বাকি নেই। বার্ধক্য প্রাপ্তি, বার্ধক্য প্রাপ্তি ইংলিশে কি বলা হয়? ইংলিশে বলা হয় এজিং, এস থেকে এজিং, এস থেকে এজিং। তাহলে বার্ধক্য প্রাপ্তি কাকে বলে? আমরা এটা প্রত্যেকেই জানি, সময়ের সঙ্গে সঙ্গে জীবদেহের কোষ, কলা বা অঙ্গ সমষ্টির যে গঠন ও কার্যগত ক্রম অবনতি, তাকেই বলা হয় বার্ধক্য প্রাপ্তি। জাস্ট একটা পয়েন্ট লিখে নাও যে সময়ের সঙ্গে সঙ্গে, সময়ের সঙ্গে সঙ্গে, সময়ের সঙ্গে সঙ্গে জীবের, জীব বলতে উদ্ভিদ প্রাণী উভয়ের, জীবের কলাকোষ, কলাকোষ ও অঙ্গসমূহের, অঙ্গসমূহের, কলাকোষ ও অঙ্গসমূহের সমূহের ক্রম অবনতি, ক্রম অবনতি, এই ক্রম অবনতিকে বলা হয় কি? বার্ধক্য প্রাপ্তি। হচ্ছে, এই ক্রম অবনতি যে ঘটবে, এটা কিসের ঘটবে? লিখে নাও, গঠনগত ও কার্যগত, গঠনগত ও কার্যগত। শুধুমাত্র কার্যগতভাবে হয় না, গঠনগতভাবেও কিন্তু ক্রম অবনতি ঘটে, বা কার্যগতভাবে তো হবেই হবে। এই যে গোটা ঘটনাটা ঘটছে, এটাকেই বলা হয় কি? এজিং বা বার্ধক্য প্রাপ্তি। কোনো অসুবিধা নেই? হ্যাঁ কি না? এবার ভালো করে শোনো, একটা কোশ্চেন আসে যে জীববিদ্যার যে শাখায় এই বার্ধক্যজনিত পরিবর্তন এবং সে সম্বন্ধে পর্যালোচনা করা হয়, তাই কি বলে? কে বলতে পারে? জিকের কোশ্চেনও ইম্পর্টেন্ট। লিখে নাও, জেরোএন্টোলজি, জেরোএন্টোলজি।
ইংলিশে টার্ম লিখলে GERONTOLOGY, জেরোএন্টোলজি। ওকে, তাহলে এই জেরোএন্টোলজি এর মানে কি লিখে নাও, যে বার্ধক্যজনিত পরিবর্তন সংক্রান্ত আলোচনা। লিখে নাও, বার্ধক্যজনিত পরিবর্তন সংক্রান্ত আলোচনা, অর্থাৎ পরিবর্তন সংক্রান্ত আলোচনা, অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় বার্ধক্য নিয়ে আলোচনা করা হয় বা পড়াশোনা করা হয় সেই শাখাকে বলা হয় কি জেরোএন্টোলজি। প্রত্যেক খাতায় যেন এগুলো পরপর নোট ডাউন করানো থাকে, এগুলো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, জেরোএন্টোলজি হচ্ছে। এবার আমাদের কিছু জেনে নেওয়া দরকার যে কিছু প্রাণী, কিছু উল্লেখযোগ্য প্রাণী, তাদের কত বছর তাদের উল্লেখযোগ্য জীবনকাল, এগুলো কিন্তু মনে রাখা দরকার। এগুলো কিন্তু মনে রাখা দরকার, কেন পরীক্ষায় কোশ্চেন আসতে লক্ষ্য করা যায়। 1, 2, 3, 4 করে আমরা নোট ডাউন করে নেব, যে হেডিং করো যে বিভিন্ন প্রাণীর জীবনকাল, বিভিন্ন প্রাণীর জীবনকাল। ওকে, দেখো জীবনকাল বলতে মোটামুটি গড় আয়ুর কথা বলতে পারি, যে কীরকম আয়ু হতে পারে। ফার্স্ট 1 নম্বর কুকুর, বলতে পারবে কুকুর কতদিন বাঁচতে পারে গড়, লিখে রাখো 20 থেকে 30 বছর, 20 থেকে 30 বছর। 2 নম্বর বিড়াল, বলো কত হতে পারে, কারো কোনো আইডিয়া আছে? এটুকু বলো, কুকুর বেশি দিন বাঁচতে পারে না বিড়াল বেশি দিন বাঁচতে পারে, এটা তো বলা উচিত। কে বেশি দিন বাঁচতে পারে, কুকুর না বিড়াল? বলো বলো বলো, শুনি, কোনো আইডিয়া থাকলে বলো। লিখে নাও, বিড়াল 35 থেকে 40 বছর। ওকে, 3 নম্বর ইঁদুর, ইঁদুর লিখে নাও 4 বছর। খরগোশ, অনেকেই ঘরে খরগোশ রাখো, খরগোশ লিখে নাও 13 বছর। বানর, বানর লিখে নাও 26 বছর। ওকে, সিংহ, সিংহ 30 বছর। ওকে, সিংহ 30 বছর, খুব উল্লেখযোগ্য কিন্তু। এদিকে লেখো ব্যাং, ব্যাং নোট ডাউন করবে মোটামুটি 36 বছর। ওকে, 36 বছর লিখেছো, নোট ডাউন করেছো। এদিকে লেখো 8 নম্বর শিম্পাঞ্জি, শিম্পাঞ্জি 40 বছর। ওকে, 9 নম্বর লেখো ঘোড়া, ঘোড়া 60 বছর, 60। 10 নম্বর হাতি, হাতি 90 বছর। ওকে, তোতা পাখি, কেন তোতা পাখির কথা বলছি সেটা কিন্তু উল্লেখযোগ্য। তোতা পাখি 140 বছর, এটা পাখি হিসাবে অনেকটাই মানে বেশি, 140 বছর। ওকে, কিং কোবরা, যেটাকে বলি আমরা গোখরো সাপ, কিং কোবরা, মানে কিং কোবরা মানে গোখরো নয়, কোবরা প্রজাতির, কিন্তু কিং কোবরা যেটা কেরলের সাইডে দেখা যায় পুরো কালো হয়, প্রায় 14 থেকে 20 ফুট লম্বা হয়, তাদের কিং কোবরা বলা হয়। আমাদের এদিকে যেগুলো পশ্চিমবঙ্গে পাওয়া যায় সেটা নর্মাল কোবরা। কিং কোবরা বাঁচতে পারে 28 বছর। ওকে, গিনিপিগ, গিনিপিগ, গিনিপিগ মোটামুটি বাঁচে 7 থেকে 8 বছর, 7 থেকে 8 বছর। ওকে, এদিকে নোট ডাউন করবে কচ্ছপ, 14 নম্বর দিয়ে নোট ডাউন করে কচ্ছপ, অনেকটাই বেশি, 200 বছর। ওকে, এই বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে এগুলোর আমাদের স্প্যান অফ লাইফ বা জীবনকাল একটু আমাদের মনে রাখা দরকার। জিকেতে বা এই বার্ধক্যের এই চ্যাপ্টারের জন্য কিন্তু এটা যথেষ্ট উল্লেখযোগ্য হয়েছে। কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো, বার্ধক্যের এর বেশি আর কোনো পয়েন্ট নেই। আমরা বার্ধক্যের এই যে বার্ধক্য বলছি, এটা কিন্তু আমাদের একটা পুরোপুরি এভলিউশন বা ওই ব্যক্তির পার্ট, মানে আমাদের যে শারীরবৃত্তীয় কার্যবিধি চলছে এটা কিন্তু বার্ধক্যের কারণেই হচ্ছে। যখন বার্ধক্য না হতো তাহলে আমাদের একটা গোটা সাইকেল কমপ্লিট হতো না, তো এটা হতেই হয়, এটা স্বাভাবিক ব্যাপার। তবে এর পরে শোনো, এই যে বার্ধক্য এতটা বললাম, এই চ্যাপ্টার কিন্তু এখানে কমপ্লিট নয়, এখানে কিন্তু কিছু কিছু গুরুত্বপূর্ণ আমাদের টপিক পড়তে হয়। টপিকগুলো কি, সেগুলো এই এই রূপান্তর বৃদ্ধি বা এই বার্ধক্যের সঙ্গে কোরিলেটেড। যেমন হেডিং করো বিভিন্ন তথ্য বলে, নেক্সট হেডিং করবে
বিভিন্ন তথ্য, পরপর নোট ডাউন করবে, বিভিন্ন তথ্য। ওকে, বিভিন্ন তথ্যের মধ্যে 1 নম্বর নোট ডাউন করে ফেরোমেন। ফেরোমেন কেউ বলতে পারবে ফেরোমেন বা ফেরোমোন কি? ফেরোমোন কি কেউ বলতে পারবে? আমরা ফেরোমোন বলতে কি বুঝি, বলা যাবে? দেখো ভালো করে, এটা কিন্তু একমাত্র কাদের দেহে পাওয়া যায়? এটা কিন্তু প্রাণী দেহে এর উপস্থিতি লক্ষ্য করা যায়, প্রাণী দেহে। এই ফেরোমেনটা কি, ভালো করে শোনো। এটা হচ্ছে একটি বিশেষ কি বলবো উৎসেচক, যে উৎসেচককে আমরা পরবর্তী ক্ষেত্রে হরমোন হিসাবেও কনসিডার করতে পারি, যা যা প্রাণীদেহ থেকে নিঃসৃত হয় এবং নিজস্ব প্রজাতির মধ্যে পারস্পরিক যোগাযোগ রক্ষা করতে সাহায্য করে। লিখে নাও, এটি বিশেষ একটি রাসায়নিক যা নিজস্ব প্রজাতির মধ্যে সংযোগ রক্ষা করে। ওকে, এই যে আমরা ঘরে বা যে কোনো জায়গায় দেখি যে যখন কোনো পিঁপড়ে হেঁটে যাচ্ছে, একটা পিঁপড়ের দল একটা সারিবদ্ধভাবে যাচ্ছে, মানুষ এভাবে যায় না কিন্তু পিঁপড়ে এভাবে ফলো করে, কারণ তাহলে এই যে পিঁপড়ের যে যাওয়ার পথটা, এটা কিন্তু ফেরোমেন দ্বারা আকৃষ্ট হয়ে পরস্পরকে ফলো করা, এটা ফেরোমেন হরমোন আছে বলে তবে কিন্তু পসিবল হচ্ছে। হ্যাঁ কি না? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে এই ফেরোমেন কিন্তু নিজস্ব প্রজাতির প্রাণীদের মধ্যে কী করে, একটি গুরুত্বপূর্ণ ভূমিকা, মানে সংযোগ রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হয়েছে? হ্যাঁ কি না? চলো নেক্সট, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারের বার্ধক্যের পরে, সেটা লিখে রাখো, আলোক পর্যায়বৃত্তি। নেক্সট 2 নম্বর পয়েন্ট করবে আলোক পর্যায়বৃত্তি। এটা কিন্তু ভালো করে বুঝবে, খুব গুরুত্বপূর্ণ। আলোক পর্যায়বৃত্তি। দেখো তোমাদের কাজ হবে আমি খাতায় যা লেখাচ্ছি সেগুলো শুধু মুখস্থ করা, কারণ একটা বইতে কিন্তু এই সমস্ত টপিক সব কিছু পাবে না। কিছু এক বইতে আছে, কিছু অন্য বইতে আছে, সব কিন্তু এক জায়গায় নেই। তো খাতাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পড়ার সময়। দেখো আলোক পর্যায়বৃত্তি বলতে কি, ভালো করে শুনবে, খুব ইম্পর্টেন্ট। এর ইংলিশ টার্মটা লিখে রাখো, ফটোপিরিয়ডিজম। ফটোপিরিয়ডিজম। এই আলোক পর্যায়বৃত্তি বা ফটোপিরিয়ডিজম কি, ভালো করে শোনো, খুব গুরুত্বপূর্ণ। দেখো আমরা দেখি যে বছরের বিভিন্ন সময় রাত বা দিনের দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে, হ্যাঁ কি না? এটা তো আমরা জানি প্রত্যেকে, হ্যাঁ কি না? এবার এই রাত ও দিনের দৈর্ঘ্যের পরিবর্তনটাকে আমরা কি বলতে পারি? কোনোটা দিবা দৈর্ঘ্য, কোনটা রাত্রি দৈর্ঘ্য, মানে কি যে সময় দিন বড় হয় তাকে দিবা দৈর্ঘ্য বলছি। দিবা মানে কি? দিবা মানে দিন, আর রাত্রি মানে রাত্রি ধরছি। কখনো ক্ষেত্রে দিবাটা দৈর্ঘ্য, কোনোটা ক্ষেত্রে রাত্রিটা দৈর্ঘ্য। বর্তমান শীতকালে কোনটা দৈর্ঘ্য বেশি হয়? রাত্রির দৈর্ঘ্য বেশি হয়। গরমকালে কোনটা বেশি হয়? দিনের দৈর্ঘ্য বেশি হয়। তাহলে এই যে দিন বা রাত এর দৈর্ঘ্যের ওপর ভিত্তি করে যদি কোনো ফুলের পরিস্ফুটনটা নির্ভর করে, তাহলে সেই ঘটনায় কি বলা হয়? সেই ঘটনাকে বলা হয় ফটোপিরিয়ডিজম বা আলোক পর্যায়বৃত্তি। বলো কথাটা বুঝতে পারলে কিনা? খুব ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু। কি পয়েন্ট? আরেকবার বলছি, দিবা দৈর্ঘ্য বা রাত্রি দৈর্ঘ্যের ওপর নির্ভর করে কোনো উদ্ভিদ দেহে ফুলের পরিস্ফুটন যদি পরিবর্তন হয়, তাহলে তাকে বলতে পারি আলোক পর্যায়বৃত্তি। বোঝা গেছে? হ্যাঁ কি না? কোনো ফুল রাত্রিবেলা ফোটে, কোনো ফুল দিনের বেলা ফোটে, কোনো ফুল সূর্যের আলোকে ফোটে, অনেক কিন্তু ফুলের ফোটার ব্যাপার থাকে। তাহলে এই যে ঘটনাটা, এটা রাত্রি ও দিনের টাইমিংসের ওপর ডিপেন্ড করছে। তাই এই ঘটনায় কী বলা হয়? এই ঘটনাকে বলা হয় আলোক পর্যায়বৃত্তি। বলো কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে, হ্যাঁ কি না? চলো, এর এক্সাম্পল কিন্তু আমাদের 6 প্রকার, ভালো করে শুনবে, 6 প্রকার ফুল সম্বন্ধে পড়তে হবে। ফার্স্ট 1 নম্বর এর আন্ডারে রোমান 1 দিয়ে 1 নম্বর লেখো, হস্যদিবা উদ্ভিদ। হস্যদিবা উদ্ভিদ, যাকে ইংলিশে বলা হয়, ইংলিশ টার্মগুলো খুব ইম্পর্টেন্ট, শর্ট, হস্য বলতে ছোট, শর্ট ডে প্ল্যান্ট, বা লিখে রাখো SDP। যে কোনো টপিক দিয়ে কিন্তু কোশ্চেন আসে, ভালো করে শুনে নাও। হস্যদিবা উদ্ভিদ বা শর্ট ডে প্ল্যান্ট বা SDP কাকে বলে? যেসব ফুলের পরিস্ফুটন, ভালো করে শোনো, যে সমস্ত ফুলের পরিস্ফুটন হর্ষদিবার দ্বারা প্রভাবিত হয়, তাই কি বলতে পারি? তাদের বলতে পারি
হর্ষদ্বিভা উদ্ভিদ। হর্ষদ্বিভা বলতে কি, যে যে সমস্ত ক্ষেত্রে দিনের পরিমাণটা ছোট তার উপর কিন্তু ডিপেন্ড করছে। হ্যাঁ কি না? কোনো অসুবিধা নেই? তাহলে যে লিখে রাখো উদাহরণ কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। উদাহরণ কি কি লিখে রাখো? চন্দ্রমল্লিকা, চন্দ্রমল্লিকা, ডালিয়া, তামাক, সয়াবিন প্রভৃতি। ওকে, তাহলে আমি আর সংজ্ঞা লেখাচ্ছি না, নাম শুনে তোমরা বুঝতে পারছো যে সমস্ত উদ্ভিদের ফুলের পরিস্ফুটন হর্ষদ্বিভা অর্থাৎ ছোট দিনের উপর ডিপেন্ড করে, তাহলে কি হবে? তাহলে থেকে বলতে পারি যে শর্ট ডে প্ল্যান্ট। হ্যাঁ কি না? কোনো অসুবিধা নেই? প্রত্যেকে এগ্রি করো, তাহলে পেজ উল্টাবো। হয়েছে? কমপ্লিট। চলো নেক্সট নোট ডাউন করো, দীর্ঘদিবা উদ্ভিদ, যাকে ইংলিশে বলতে পারি LDP বা লং ডে প্ল্যান্ট। নোট ডাউন করো নেক্সট 2 নম্বর দিয়ে, 2 নম্বর দিয়ে নোট ডাউন করো যে দিবা উদ্ভিদ, ইংলিশ লিখে রাখো লং ডে প্ল্যান্ট বা LDP। হচ্ছে? তাহলে এই দীর্ঘদিবা বা LDP বলতে কি বুঝি আমি বলেই দিয়েছি, যে সমস্ত ফুলের পরিস্ফুটন দীর্ঘদিবার উপর নির্ভরশীল। উদাহরণ কি লিখে রাখো? পেঁয়াজ, পেঁয়াজ, বার্লি, মূলো, পালং, বিট গাজর, বিট গাজর। হয়েছে? চলো নেক্সট 3 নম্বর, নেক্সট 3 নম্বর, দীর্ঘ হর্ষদ্বিভা, দীর্ঘ হর্ষদ্বিভা। হচ্ছে? এর ইংলিশ কি লিখে রাখো? লং শর্ট ডে প্ল্যান্ট, বা যাকে বলতে পারি এরকমভাবে লিখে রাখো LSDP, LSDP। যার এক্সাম্পল কি লিখে রাখো? হাসনুহানা পাথরকুচি, হাসনুহানা পাথরকুচি, হাসনুহানা পাথরকুচি। হয়েছে? খুব ইম্পর্টেন্ট কিন্তু, ভালো করে দেখো, যথেষ্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ কি না? চলো প্রত্যেকে নোট ডাউন করেছো? এগুলো কিন্তু উদাহরণগুলো খুব ইম্পর্টেন্ট, কোশ্চেনে থাকলে বুঝতে পারবে কীরকম টাইপের কোশ্চেন আসে। নেক্সট নোট ডাউন করবে হর্ষ দীর্ঘদিবা উদ্ভিদ, হর্ষ দীর্ঘদিবা উদ্ভিদ, যার ইংলিশ কি? শর্ট লং ডে প্ল্যান্ট, বা যেটাকে বলতে পারি SLDP। ওকে, এর এক্সাম্পল কি? এর এক্সাম্পল লিখে রাখো যে ট্রাইফোলিয়াম, ট্রাইফোলিয়াম মেনলি হচ্ছে সুমেরু অঞ্চলে দেখা যায় ট্রাইফোলিয়াম। ওকে, অসুবিধা নেই। চলো 5 নম্বর নোট ডাউন করবে যে অন্তর্বর্তী দিবা উদ্ভিদ, অন্তর্বর্তী দিবা উদ্ভিদ। অন্তর্বর্তী দিবা উদ্ভিদ বলতে কি এটা একটু বোঝার দরকার, যাকে ইংলিশে বলতে পারি ইন্টারমিডিয়েট ডে প্ল্যান্ট। ভালো করে শোনো, যে যে সমস্ত ফুলের পরিস্ফুটনের জন্য একটি দিনের একটি বিশেষ সময়টা প্রয়োজন, তাকেই বলা হয় অন্তর্বর্তী দিবা উদ্ভিদ, যাকে ইংলিশে বলা হয় ইন্টারমিডিয়েট ডে প্ল্যান্ট অর IDP। ওকে, তাহলে কাকে বলে, কাকে বলতে পারলে লিখে নাও, এটা লিখে নেওয়া দরকার, যে যে সমস্ত ফুলের পরিস্ফুটনের জন্য নির্দিষ্ট একটি টাইম প্রয়োজন, তাকে কি বলা হয়? অন্তর্বর্তী। ওকে, তাহলে এই টাইম যদি না পাওয়া যায় তাহলে কিন্তু ফুলের পরিস্ফুটন একেবারে হবে না। ওকে, যেমন লিখে রাখো ওয়াইল্ড কিডনি বিন, ইউরোপিয়ান বা এটা হচ্ছে টার্কি বা তুরস্কতে দেখা যায় ওয়াইল্ড কিডনি বিন, এটা কিন্তু উদ্ভিদের নাম। হয়েছে? লাস্ট 6 নম্বর নোট ডাউন করবে যে দিবা নিরপেক্ষ উদ্ভিদ, দিবা নিরপেক্ষ উদ্ভিদ, বা যাকে ইংলিশে বলা হয় যে ডে নিউট্রাল প্ল্যান্ট, ডে নিউট্রাল প্ল্যান্ট অর DNP,
ডে নিউট্রাল প্ল্যান্ট বা ডিএনপি, যার উদাহরণ কি বলতে পারি? যার উদাহরণ হচ্ছে সূর্যমুখী, ভুট্টা, তুলা বা কার্পাস তুলা বা তুলা লিখতে পারো, তুলা, শশা। এই সমস্ত ক্ষেত্রে কি হয়? দিবা নিরপেক্ষ, অর্থাৎ ভালো করে শুনবে, এগুলোর জন্য কোনো মানে টাইপেরই টাইম দরকার হয় না, জাস্ট সূর্যের আলোর উপস্থিতিতে বা যে কোনো আলোর উপস্থিতিতে কিন্তু এর পরিস্ফুরণ ঘটতে পারে। এর জন্য তেমন কোনো টাইমিংয়ের প্রয়োজন হয় না। একে কি বলতে পারি? একে বলা হয় দিবা নিরপেক্ষ বা ডে নিউট্রাল প্ল্যান্ট বা ডিএনপি। বলো বোঝা গেছে কি না? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই প্রত্যেকটার এক্সাম্পল কিন্তু যথেষ্ট ইম্পর্ট্যান্ট। হয়েছে না হয়নি? নোট ডাউন করেছো? বলো কোনো সমস্যা হলে, প্রশ্ন থাকলে করতে পারো। দীর্ঘ হস্য বলতে কি? যার ওপর দীর্ঘ হস্য বলতে কি অ্যাকচুয়ালি হস্য দিবাই, কিন্তু তার ওপর টাইমটা বেশিক্ষণ লাগবে। আর এটা দীর্ঘ দিবা কিন্তু টাইমটা কম লাগবে। কথাটা বোঝা গেছে? এটা হস্য দিবা কিন্তু টাইমটা বেশি, এটা দীর্ঘ দিবা কিন্তু টাইমটা কম। হস্য মানে শর্ট আর দীর্ঘ মানে লং। কথাটা বোঝা গেছে? নিশ্চয়ই হস্য দিবা দীর্ঘ দিবা কথাটা বোঝা গেছিল। তার সঙ্গে হস্য লাগানো মানে কি? টাইমটা কম লাগছে, এখানে টাইমটা বেশি লাগছে। বলো কোনো সমস্যা হলে বলবে আমাকে। এস অর নো? হ্যাঁ কি না? কোনো ডাউট আছে? রেসপন্স করো প্রত্যেকে, কোনো সমস্যা নেই তো? দেখো এই হলো আমার টোটাল কিন্তু এই টপিক। হ্যাঁ বলো, কারো কোনো প্রশ্ন হলে বলো। কারো কোনো প্রশ্ন? দেখো এই যে টপিক নিয়ে আলোচনা করলাম, এই টপিকটা কিন্তু আমাদের এই চ্যাপ্টারের লাস্ট টপিক ছিল। এর বাইরে কিন্তু এমন কোনো প্রশ্ন এই বার্ধক্য প্রাপ্তি বা এই রূপান্তর বিধি থেকে আসে না। তাহলে ভালো করে দেখো আমাদের টোটাল কী কী টপিক পড়তে হচ্ছে। আগের দিনে আমি গ্রাফ টাপ সব কিছু নিয়েই, আজকে রূপান্তরের শ্রেণীবিভাগ, ডায়াপস নিউটনি পিরিজেনেসিস, তারপরে বার্ধক্য প্রাপ্তির পরে হচ্ছে জেরোএন্টোলজি, তারপরে বিভিন্ন প্রাণীর লাইফ স্প্যান অফ লাইফ বা আয়ুকাল, তারপরে পড়লাম আমরা ফেরোমেন পড়ার পরে তোমার আলোক পর্যায়বৃত্তি। এই আলোক পর্যায়বৃত্তির আবার ডিফারেন্ট টাইপস অফ ভাগ, তার ওপর কিন্তু এক্সাম্পল। ওকে, এই কিন্তু আমাদের টোটাল আজকের টপিক, যেটা কিন্তু আমাদের দুটো ক্লাসের মাধ্যমে বায়োলজির এই টপিকটা বা লাইফ সায়েন্সের এই টপিকটা কিন্তু কমপ্লিট করলাম। ওকে, ভালো করে দেখো, খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা যথেষ্ট ইম্পর্টেন্ট। ভালো করে দেখো, এরপরে যেটা জানার দরকার, আমি এরপরে কীভাবে পরীক্ষা নেব, ভালো করে শোনো। নেক্সট সপ্তাহে পরীক্ষা নেব 3টে চ্যাপ্টার। 3টে চ্যাপ্টারে কী কী থাকবে? পরিবেশের জন্য ভাবনা, এই বৃদ্ধি, রূপান্তর, বার্ধক্যপ্রাপ্তি, তার সঙ্গে প্রথম চ্যাপ্টার। ওকে, নেক্সট দিন ক্লাস অর্থাৎ শনিবারের ক্লাসে আমি ফিজিক্যাল সায়েন্সের কোনো চ্যাপ্টার স্টার্ট করব। তাহলে আমরা কীরকম সিকোয়েন্সে এগোবো এই মার্চ মাস পর্যন্ত? লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ইংলিশ, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ইংলিশ, এইভাবে চলবে। আমি এপ্রিল মাস থেকে ম্যাথ স্টার্ট করব। আমি এপ্রিল মাসের আগে ম্যাথ স্টার্ট করব না, ম্যাথের টপিকটা এপ্রিল মাস থেকে স্টার্ট করব। আর যদি তোমাদের মনে হয় যে স্যার তাড়াতাড়ি ম্যাথ স্টার্ট করো, আমাকে জানিও, আমি সেই অনুযায়ী তাহলে তাড়াতাড়ি ম্যাথ স্টার্ট করব। তবে আমার টার্গেট আছে এপ্রিল মাস থেকে ম্যাথ স্টার্ট করার, তার আগে এই ফেব্রুয়ারিটা আর এটা মার্চে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সটাকে বেশি করে এগিয়ে দিতে। ওকে, চলো আজকে তাহলে এতটাই। কারুর যদি কোনো ডাউট হয় আমাকে কিন্তু পরে হলেও জিজ্ঞাসা করে নিও। ওকে, চলো।